আমরা বলবো যে ইউনুসকে 5 বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয়। এই 8 মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল। এই বেইমানির কঠিন জবাব দেওয়া হবে। সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। কোন জায়গায় কি বলে ফেলি কে আবার চেতে যায় এটা তো কোনো ঠিক নাই। বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো 2-4 জন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে। ওই মেধাবীরা বলছে যে আমরা বৈষম্য দূর করবো, কিন্তু ওরা তো বেইমানি করতেছে। তো বেইমানি ধরতে পারেন। আপনি যে 36-এর বিপ্লবটা হয়েছে, এই বিপ্লবে তো আপনারা দেখছেন যে রাজধানী সহ সারা দেশে কোনো চাকার গাড়ি ছিল না। একমাত্র আমরা এই 3 চাকার চালকেরা এই বিপ্লবের মোকাবেলা করলাম। হতাহতদের হাসপাতালে নিলাম, জরুরি আনা নেওয়া, কারফিউর ভিতরে দেশবাসীর যোগাযোগ ব্যবস্থা করা, অভিভাবকদের তাদের স্বজনদের পাশে এনে দাঁড় করানো, আহতদের হাসপাতালে, নিহতদের হাসপাতালে নেওয়া, সব কিছুই আমরা করলাম। অথচ তারা উপদেষ্টা তৈরি আনলেন প্যারিস থেকে। ওই 3-4 তারিখ এই উপদেষ্টা কোথায় ছিল? উনি প্যারিসে ছিলেন, আর আমরা রণক্ষেত্রে ছিলাম। তা আমাদের নিয়ে কি ভূমিকা তারা করছে? আমরা বলবো যে ইউনুসকে 5 বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয়। এই 8 মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল। আপনার আজকের পেপারের শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরপতন হয়েছে। উনি যদি আরো 5 বছর থাকে তাহলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। আমার কথা হলো যে এখানে 8 মাস, 5 বছর, 6 মাস, 1 বছরের কোনো কথা না। দৃশ্যমান একটা সংস্কার দেখার জন্য এই জাতি ছাত্র জনতার সাথে আন্দোলনে ঝাঁপায় পড়ছিল। আমাদের সবার লক্ষ্য কিন্তু ভোট দেওয়ার ছিল না। আমরা 54 বছর এই দেশে ভোট দিয়েছি। এই ভোটের জন্য এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে। এগুলোকে আমরা দেখি নাই? দেশবাসী কি দেখে না? সবাই ভোটের জন্য তো এই ছাত্র জনতার অভ্যুত্থানে জড়ায় পড়ে নাই। আমাদের একটা ধারণা ছিল যে 54 বছর আমরা একটা স্বাধীন দেশে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদেরকে বিতাড়িত করে রাখা হয়েছে। এখন যখন 24 নতুন বিপ্লব হয়েছে, এখানে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হবে? এগুলো আমরা দুঃখের বিষয় বলবো। গোটা দেশবাসীর কাছে বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে যাদের অবদান আছে তাদেরকে যদি যথাযথ মর্যাদায় স্থাপন না করা হয়, প্রতিষ্ঠা করা না হয়, ততদিন এই দেশে কোনো কিছুই শান্তি ফিরে আসবে না। আপনারা দেখতেছেন যে অবস্থা, এটা কিছুতেই তারা ফিরাইতে পারবে না, কিছুতেই না। যেহেতু এই দেশের শিক্ষার হার যে হারে দেখা গেছে, অশিক্ষিতর সংখ্যাই বেশি। যেহেতু শাসন ব্যবস্থা শিক্ষিতরা করবে, অশিক্ষিতরা মেনে নেবে, এটাই দেশের শাসন ব্যবস্থা না। এই বর্তমান সংস্কার আনতে হলে সবাইকে এই সংস্কারের সুযোগ দিতে হবে। যেমন আমাদের রিক্সা চালকদের সংস্কার কে করবে? এমন একজন প্রতিনিধি দেখান। এটা কি বৈষম্য না? উত্তরবঙ্গের লোকেরা উপদেষ্টা পায় নাই করে তারা কিন্তু বৈষম্য আন্দোলন করছে। গোটা রিক্সা সমাজ, গোটা বাংলাদেশে 3 চাকার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোনো প্রতিনিধি আছে? তাদের নিয়ে কেউ কথা বলে? এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্তাক্ত। এই যতগুলো রাজনীতিবিদ দেন না, তাদের একটাই নিশা কি কন্ত, যে রিক্সা চালক বাদ দিয়ে ওরা সংসদ সদস্য হয়ে ক্যাবিনেট তৈরি করবে, বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে। এই কারণে ওরা আর কিছু বলে না। যে সংস্কার কমিটির যে এক সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য, আজকে উনি নিজেই প্রশ্ন করছেন যে আপনারা 6 মাসে কি সংস্কার করছেন, এটা একটা দৃশ্যমান তালিকা প্রকাশ করুন। তো আমরা যদি এখন বলি তো এগুলো তো আমাদের চাইতে ওনারাই তো বলা বলি শুরু করে দিয়েছেন অলরেডি। ওনারাই বলতে বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো 2-4 জন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে। তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক। আপনি জিনিসপাতির দাম কমাবেন, আপনি ভুক্ত অধিদপ্তরের ব্যাপারে জানেন? আমরা 4টা চিঠি দিছি ওখানে। আমরা বলছিলাম যে আমরা হলাম শ্রমিক, পরিশ্রম দিয়ে উৎপাদন করি, আবার ঢাকা শহরে গ্রামের পয়সা দিয়ে কিনে আমাদের সাথে আলোচনা করে। ওরা ওটা করে না। এখন এই জিনিসপাতির দাম মানে এটা এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না। আন্দোলন করলে হবে মব জাস্টিস। আপনি জানেন যে বাংলাদেশে এই মব নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত, কারণ আমি বহু বড় একটা সংখ্যায় একটা নিপীড়িত জাতির কথা বলি। কোন জায়গায় কি বলে ফেলি কে আবার চেতে যায় এটা তো কোনো ঠিক নাই। এই যে জিনিসপাতির দাম এরা কোনোদিনও কমাইতে পারবে না। আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি, দেশে দুর্ভিক্ষ লাগতেছে, ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আমরা দেশে দুর্ভিক্ষে পড়বো, রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আজকে যদি তাই না হতো, আমরা যে 36 দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি, আজ পর্যন্ত
যতগুলো সমন্বয়ক বলেন, একজন সমন্বয়ক আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয় নাই। এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে, এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন যে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মেরে ফেলাইছিল। এই 54 বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই, কিন্তু নামে বেনামে এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে। এখনো যদি ভুয়া মুক্তিযোদ্ধা থাকে তাহলে ওই যে রিক্সার ভিতরে পড়ে আছে গুলি খায় রিক্সাওয়ালা, ওই 71 25শে মার্চ কালো রাত্রে মারা গেছে, এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এইবার এই 36 আন্দোলনে 12 জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়েছি। 250-এরও বেশি চালক আমার আহত হয়েছে। সারা বাংলাদেশে 23 জন চালক আমার নিহত হয়েছে, কিন্তু আজকে কি আমাদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে? তা আপনি জানবেন যে এই দেশটা সৃষ্টির একজন মালিক আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমাদের সাথে যত বেইমানি করা হোক না কেন, ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে। এই বেইমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে। সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তাছাড়া এরা সমাজে সংস্কার আনতে পারবে না। তারা সংস্কার জানে না, তারা জানে টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে। আপনারা 10,000 দিব, 12,000 নিব, এটা পারবো, কিন্তু এই সংস্কার করে একজন অবহেলিত মানুষের যে ভাগ্য পরিবর্তন করবে, এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না। একজন রণক্ষেত্রের যোদ্ধা, এই যুদ্ধ সম্পর্কে তার যতটুকু অভিজ্ঞতা আছে, একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পুরো উঠে আসে? ওনারা তো এসিতে বসে এসির বাতাস খায়, ওনারা তো রোদের তাপ বোঝে না ভাই। ওনাদের দিয়ে এই রোদে পুরো মানুষগুলোর ভাগ্য পরিবর্তন করা কিছুতেই সম্ভব না। আমি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললাম, যে এই যে অর্থনীতিতে ফেলোশিপ, উনি যে প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কিছুদিন আগে অর্থনীতির একটি শ্বেতপত্র ঘোষণা করেছেন। এটা আমি প্রথমেও বলছি, আবারও বলছি, এখানে 87% মানুষকে এই অর্থনীতির জরিপ থেকে উনি বাদ দিয়েছেন। মাত্র 13% মানুষের শ্বেতপত্র ঘোষণা করে আজকে উনি জানতে চাইতেছেন যে 6 মাসে কি সংস্কার হয়েছে। আপনার অর্থনীতির কি সংস্কার করেছেন দেশবাসীর সামনে ক্লিয়ার করেন। আপনি যে অর্থনীতিতে একজন উপদেষ্টা দেবপ্রিয় ভট্টাচার্য, কি ধরনের সংস্কার করছেন দেশবাসীর কাছে উল্লেখ করেন, তারপরে বোঝা যাবো কারা পারবে কি কারা পারবে না। আর আমরা কিন্তু সবই বুঝি, আমরা বুঝাটু যাই, সঠিক কথা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাইতেছি। বর্তমান যে অবস্থায় আছে, এই অন্তর্বর্তী সরকার যদি 5 বছর এদেশে থাকে বিনা নির্বাচনে বা এভাবে পরিচালনা করে, তাহলে এই দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে না। এই দেশের যে শান্তি সমৃদ্ধি বা আমরা উন্নত আয়ের ছিলাম বা আমাদের একটা সামাজিক সভ্যতা ছিল, এটা খুঁজে পাওয়া যাবে না। এখানে খুব দ্রুত এই 3 চাক্কা চালকদের প্রতিনিধিদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আপনারা 6 মাসে কি সংস্কার করছেন এটা জাতির সামনে পেশ করেন। তবে আমি একটা কথা বলবো, এই দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার সাথে আমি একমত। উনি কিন্তু তড়িঘড়ি করে আমাদের ঠকানোর ব্যবস্থাটা ক্লিয়ার করেছেন। উনি খুব তাড়াতাড়ি অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে দিয়েছেন। ওই যা টাকা আছে ওদের হিসাবটাই করছেন, আমাদের যে নাই, আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা তার নাই। উনি ওনার ঘোষণাটা করে দিয়ে সংস্কার কি ধরনের করা হয়েছে এটা উনি জানতে চাচ্ছেন। আজকে আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন, উনি যে অর্থনীতির শ্বেতপত্রটা করলেন, চালকদের কি ধরনের সঞ্চয় আছে এটা ঘোষণা করার জন্য, প্রশ্ন করে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই হবে না। অন্তর্বর্তী সরকার যে 8 মাস গত হয়ে গেল, দৃশ্যমান যে কি সংস্কার করবে তারা, আমার মনে হয় তারা সংস্কার শব্দ বুঝেই না। আমি আমার ধারণা আর কি, আমি এই রিক্সা চালকদের পক্ষ থেকে মনে করি যে সংস্কার শব্দটা যারা বর্তমান ক্যাবিনেটে আছে, যারা উপদেষ্টা পরিষদে আছে, এরা সংস্কার শব্দটা বুঝে না। এই বৈষম্য দূর করতে হলে আগে দেশ থেকে বেইমানি দূর করতে হবে।